সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা রোজি করিম। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। আপু, আমরা জানি যে আপনি ফুড নিয়ে কাজ করছেন, কেক নিয়ে কাজ করছেন। বিজনেসের আইডিয়াটা কবে থেকে শুরু হয়েছিল আপনার মাথায়, এবং উদ্যোক্তা হিসেবে অভিষেক ঘটাবেন সেটি নিয়ে কবে থেকে ভেবেছেন? আসলে যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো আমার যেহেতু খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায় এসএসসির পরপরই, তো আসলে অনেকগুলোই স্বপ্ন ছিল, যেহেতু ওগুলো পূর্ণ হয়নি। বিয়ের পরে চিন্তা করলাম রান্না বান্নাটা একটু বেশি পছন্দ, তো শাশুড়ি মা ছিল পুরান ঢাকার, তো তার কাছ থেকে টুকিটাকি শেখা। তো সবাই যখন রান্না করতাম সবাই প্রশংসা করতো যে আপু, ভাবি আপনি রান্না খুব ভালো করেন, এটা নিয়ে কিছু একটা করেন। তো প্রফেশনালভাবে শুরু করবো এটা ভাবি নাই, কিন্তু রান্না করতে করতে এমন একটা মানে অভ্যস্ত হয়ে গেছি যে ভালো লাগতেছে। তখন ভাবলাম যেহেতু প্রফেশনালভাবে এটা করব, অবশ্যই আমার ডিগ্রির দরকার আছে প্রফেশনালভাবে কিছু করতে গেলে। তো আমি এগুলা কোর্স কমপ্লিট করলাম। প্রথমে ফুড আইটেমের উপরে করলাম, চাইনিজ কোর্স, এগুলো কমপ্লিট করলাম। কোথা থেকে কোর্স করেছেন? এগুলো ধানমন্ডি থেকে করেছি। আচ্ছা, কয় মাসের কোর্স ছিল? এগুলো ছিল 3 মাস 2 মাস, এক এক জায়গায় অনলাইনে কিছু করছি, অফলাইনে করছি, মানে লং টাইমই দিয়েছি মোটামুটি। তারপরে 2019 সালের দিকে আমি একটা পেজ খুলি রোজি কুকিং নামে। তো অফলাইনে বেশি চলতো, অনলাইনে কমই অ্যাক্টিভ ছিলাম আর কি, তো বুঝতাম না তেমন একটা। তো আস্তে আস্তে প্রচারণা যেহেতু বাড়তে শুরু করলো, তো প্রথমে ছিল পুরান ঢাকার খাবার নিয়ে, তারপর ইন্ডিয়ান খাবারগুলা, বাংলা খাবারগুলা, এগুলা বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারগুলো নেওয়া হতো বাসা থেকেই। তো তারপরে চিন্তা করলাম যে আমি ডেজার্ট টাইপের কিছু একটা করি, তো কেকের উপরে কোর্স কমপ্লিট করলাম। মাশাআল্লাহ, এটা ভালো সাড়া পাচ্ছি। তো এখন সব কিছু মিলিয়ে চলছে আর কি, ফুড বিজনেসটা আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে নিজে থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমি যেহেতু স্বপ্নগুলো আগে পূর্ণ হয় না, এখন যেহেতু হাউস ওয়াইফ হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছে, তো নিজের স্বপ্নগুলো ঘরে বসে কিভাবে পূর্ণ করতে পারি, তো এই আস্তে আস্তে আর কি শুরু করা। আচ্ছা, কেক বানানো তো একটা ধৈর্যেরও ব্যাপার, এবং এটা সুন্দর করে ডিজাইন করা তার থেকে বেশি কঠিন। তো সেগুলো করার সময় কি কি জিনিস মাথায় রাখেন, এবং ডিজাইনটা কি নিজের মতো করে তৈরি করেন না কাস্টমারের রিকোয়েস্ট থাকলে সেটা? না, নিজে যখন কাস্টমার বলে যে আপু তোমার মতো করে করে দাও, তখন আমার মতো করে করে দেয়। আর যখন কাস্টমার যে কোনো একটা ডিজাইন দেখায়, এখন যদি ইন্টারনেট অনলাইন থেকে বের করে বলে আপু এই ডিজাইনটা করে দাও, তো সেম ওটাই করে দেওয়ার চেষ্টা করি। আর যদি বলেন তোমার মতো করে করে দাও, আমার মতো করে করে দাও। আর কেকটা খুবই ধৈর্যের একটা কাজ, খুব বেশি, মানে শুধু কেক না, রান্নার জিনিসটাই ধৈর্যের ব্যাপার, এটা আলাদা একটা শিল্প। তো এখানে ধৈর্য না থাকলে করা যাবে না, ঠিক না? রাইট। তো এটা আমি মানে কখনো বিরক্ত বোধ করি না, যত সময় লাগুক আমার কাছে ভালো লাগে, যেহেতু আমার পছন্দের জিনিস এটা রান্না করা বা কেকটা তৈরি করা, কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, তাদের মুখে যে একটা হাসি আসে, একটা ভালো একটা রিভিউ আসে যে আপু তোমার কেক বেকারি কেকের চেয়ে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজা, সব ক্লান্তি তখনই দূর হয়ে যায়, আর উৎসাহটা তখন আমার দ্বিগুণ হয়ে যায় কাজের প্রতি, এই আর কি। জীবনে কখন কোন কেকটি বানিয়েছিলেন? বাসায় তো অফকোর্স না, প্রথমে বানিয়েছিলাম, তখন আমার কোনো প্রফেশনাল সার্টিফিকেট ছিল না, এমনিতে ইউটিউব দেখে বাচ্চাদের জন্য বানাতাম। তো এক সময় একটা কেক নিয়েছিলাম বাইরে থেকে, নেওয়ার পরে কেকটার মধ্যে এতটা সফটনেস ছিল না, কিছু একটা বাজে একটা স্মেল ছিল। তখন থেকে ভাবলাম যে বেকারির কেকগুলো তো না দিয়ে আমরা ঘরেও তৈরি করতে পারি। তো ছোট ছোট করে নিজেই প্রায় সময় বাচ্চাদের জন্মদিনে নিজেই তৈরি করে দিতাম, যে না নিজে তৈরি করে দেখি যে মোটামুটি ভালোই হয়। তখন তারপরে প্রফেশনালভাবে ফার্স্টে কেক আমার ছেলের জন্য বানাইছিলাম, ছেলের জন্মদিনে। তখন আমার কোনো ডিগ্রি ছিল না, কেকের উপরে কোনো কোর্স ছিল না, এমনিতেই মাশাআল্লাহ ভালো ছিল। তারপরে কোর্স করা কমপ্লিট হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আচ্ছা, কেক সহ অন্যান্য প্রোডাক্টের চাহিদা কেমন, এবং কারা এই প্রোডাক্টগুলো বেশি অর্ডার করে থাকে? কেকটা সচরাচর আমার আবার কেকের স্টলও আছে দুটো, একটা টিএসসিতে ছিল আর একটা ছিল ইয়াতে কবি জগন্নাথের ওখানে। তো বেশিরভাগ স্টুডেন্টরাই নেয়, এটার প্রতি ঝোঁক বেশি, কেক আইটেমটা স্টুডেন্টরা বেশিরভাগ নেয়। আর অন্যান্য খাবারগুলো দেখা যায় যে আপনার যে বিয়েবাড়ি খাবারগুলো যারা অর্ডার করে অনুষ্ঠান হলে, অথবা কেউ যারা চাকরিজীবী বাসায় রান্না করতে ইচ্ছে করতেছে না, অর্ডার করলো, এরকম আর কি। যারা চাকরিজীবী ওরাই বেশিরভাগ অন্যান্য ফুডগুলো অর্ডার করে। আর কেকটা বিভিন্ন অনুষ্ঠানে, কোনো আনন্দ ভরা মুহূর্তে, তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায় কেকের কারণে, তখন কেকটা বেশি অর্ডার হয়। আচ্ছা, যদি ফুড নিয়ে কাজ না করতেন, অন্য কিছু নিয়ে কি কাজ করার কখনো চিন্তা ছিল কিনা? কেন ফুড নিয়ে করার পরিকল্পনাটা বেশি ছিল?
আমার আমার পরিকল্পনা ছিল সবসময় যে কিছু একটা করব, যেটা আমার যে নামটা হারিয়ে গেছে, অমুকের মা অমুকের বউ, ওটা হয়ে থাকতে চাই নিজের না, আইডেন্টিটি। আমার নামটা আমি খুঁজে পেতে চাই, এরকম একটা ইচ্ছা ছিল সবসময়। তো চিন্তা করলাম কিভাবে করে, বাইরে যেয়ে তো কাজ করা সম্ভব না, দিবেন না পুরান ঢাকার বউদেরকে, কিন্তু বাইরে যেয়ে কাজ করা একদমই পসিবল না, একটু টাফ। এখন হয়তো একটু সহজ হয়েছে, কিন্তু আগে কঠিন ছিল। তো পরে চিন্তা করলাম যে ঘরে থেকে কি করা যায়। তো এই ঘরে থেকে ভাবলাম এটা এটা যদি না হতো, আমার ইচ্ছা ছিল যে যারা নারীরা আছে, যারা হাউস ওয়াইফ, কিছু করতে পারতেছে না, সবসময় ইচ্ছা ছিল আমি নিজে তাদেরকে নিয়ে কিছু একটা করব, একটু বড় করে করব আর কি। ছোট থেকে শুরু করছি, ইনশাল্লাহ এখন আমি প্রশিক্ষণ দিচ্ছি অনেক নারীদেরকে। তো আগামীতে ফ্রিতে প্রশিক্ষণ দিব আমি, সেপ্টেম্বর মাসে ফ্রিতে সব নারীদেরকে, যেমন টেলারিং শেখাবো ওখানে, তারপরে ফুড আইটেম শেখাবো, তারপরে বেকারি আইটেম শেখাবো, বিভিন্ন আইটেম, মানে একদম ফ্রিতে। যারা উদ্যোক্তা হতে চাচ্ছে কিন্তু টাকার কারণে হতে পারতেছে না, এটা অলরেডি আমার পেজে বলেও দিছি, একদম ফ্রিতে সম্পূর্ণ আমার খরচে তাদেরকে শেখাবো। আচ্ছা, হাইজিন কিভাবে মেইনটেইন করা হয়? হাইজিন মেনটেন করাটা, এটা আমি সবচেয়ে বেশি এই জিনিসটা খেয়াল করি। সবসময় আমি প্রতিদিনে যে কোনো খাবারটা, যেমন কেকটা আজকে তৈরি করবো, আমার অর্ডারটা যদি আমার রাত্রে আসে, আমি সকালে তৈরি করে আমি সন্ধ্যা বা বিকালের মধ্যে দিই। আর অবশ্যই প্রতিদিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি গ্লাভস পরে কাজ করতেছি, মাস্ক পরে নিচ্ছে যখন কাজ করি। তারপরে সবসময় চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য, একটু যেটা একটু হাই কোয়ালিটির, দাম একটু বেশি হোক সমস্যা নেই, কিন্তু আমি খাবারের মধ্যে কম্প্রোমাইজ করতে চাই না, যে কোনো একটা লোকাল একটা প্রোডাক্ট দিয়ে একটা খাবার তৈরি করলাম, কাস্টমার সেটা বেড রিভিউ দেবো, এটা কখনো চাইনি। সবসময় জিনিসগুলো খেয়াল করি। আচ্ছা, যদি ঢাকার বাইরে থেকে অর্ডার আসে স্পেশালি কেকের, সেক্ষেত্রে কি করা হয়? ঢাকার বাইরে আমার অনেক কেক যায়, কিন্তু এখন দিতে পারতেছি না। যেমন গতকালকে একটা কেকের অর্ডার আসলো ঝিনাইদহ থেকে, ওরা আগেও নিয়েছিল, কিন্তু শীতে দেওয়া যাবে, কিন্তু এখন আসলে এত বড় একটা কেকের অর্ডার দিচ্ছে, গরম, এখন যদি আমি কেকটা পাঠাই, আমি পাঠাবো সুন্দর করে, কিন্তু কাস্টমারের কাছে আমি গ্যারান্টি দিতে পারবো না ভালোভাবে পৌঁছাবে কিনা, ঠিক না? এই জন্য যেমন অর্ডারটা নিচ্ছি না, গরমের মধ্যে একটু ট্রাফ হয়ে যায়। অন্যান্য ফুডগুলো তাও দেওয়া যায়, কিন্তু আপনি কেকটা দেওয়া যায় না। শীতের মধ্যে দিতে পারি ঢাকার বাইরে অর্ডারগুলো। আচ্ছা, আপনি আপনার ইনকামের টাকা কিন্তু পরিবারে খরচ করেন না, যেটা আমরা জানি, আপনি সামাজিক কাজে বেশি খরচ করেন। সো এই যে পরিকল্পনাটা বা এই ভাবনাটা আপনার মাথায় কিভাবে এসেছিল? এই ভাবনাটা আমার মাথার মধ্যে অনেক দিন আগে থেকে ছিল, কিন্তু তখন আমি ইনকাম করতাম না, কিন্তু আমার হাজবেন্ডের ইনকাম ছিল মাশাআল্লাহ, উনি দিত, ওনার টাকা দিয়ে আমি করতাম কিছু ছোট ছোট কাজ। তারপরে চিন্তা হলো যে না, আমি নিজে কিছু করতে চাই। আসলে নিজের ইনকামের টাকাতে যে একটা তৃপ্তি পাবো, সেটা কিন্তু হাজবেন্ডের টাকার মধ্যে পাওয়া যায় না, বা বাবার টাকায় পাওয়া যায় না। না, নিজেরটা নিজের, মানে আমি ইনকাম করলাম, ওটা দিয়ে আমি কিছু করলাম, আত্মার মধ্যে একটা তৃপ্তি আছে, যে মানে ওটা শুরু করলাম। তো প্রথমে আমার হাজবেন্ড না করছিল, যে না আসলে তোমার এগুলো দরকার নাই, বাচ্চা আছে, সংসার আছে, পেরা হয়ে যায়, এগুলো করো না, একটু মানে নিজে রেস্ট করো, আরাম করো। চিন্তা করলাম রেস্ট করলেও জীবন পার হয়ে যাবে, আর যদি আমি কাজ করি তাও পার হবে সময়গুলো। আমি কাজ করি পার করি, একটু রেস্ট না করি, সবাই করুক, আমি একটু পরিশ্রম বেশি করি। তো তারপরে একদিন দুদিন ফার্স্টে না ছিল, তারপরে সেও আমাকে সাপোর্ট করতে লাগলো, যে সে তো ভালো কাজের জন্য করতেছে, তার উদ্যোগটা হলো একটা ভালো একটা কাজ করার পিছনে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ওইরকম ভাবেই করতেছি আর কি, যা ইনকাম হচ্ছে তা যতটুকু পারি। আমার যে ইচ্ছাগুলো, আরো কিছু স্বপ্ন আছে, আগামীতে ইনশাল্লাহ পূর্ণ করার চেষ্টা করব, বড় কিছু। বিজনেসটাকে আরো বেশি ভালোর দিকে নিয়ে যাওয়া বা এটা প্রসারে আপনি কিভাবে কি চিন্তা ভাবনা করেছেন? এটা আমার এই বছরই কথা ছিল যে আমার একটা কেক শপ খুলবো, কিন্তু হয় না। হ্যাঁ, আউটলেট খুলবো, কিন্তু হয়তো আগামী বছর করতে পারি। আর আর আমি চাচ্ছি যে এমন একটা কিছু করি যেখানে শুধু নারীরা কাজ করবে, যারা হাউস ওয়াইফ আছে, বেরোতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, তাদেরকে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা। যেমন আমি ঘরে প্রশিক্ষণ দিব, আর আমার যে শোরুম গুলা থাকবে ওখানে শুধু মেয়েরাই কাজ করবে, এরকম একটা চিন্তা ভাবনা। আচ্ছা, আপনার কেকের প্রাইসিং রেঞ্জটা কেমন থাকে? মানে স্বাভাবিক এটা কেকের উপর নির্ভর করছে, পাউন্ডের উপর, তারপরও তুলনামূলক কি অন্যান্য জায়গা থেকে কম কিনা? আমি চেষ্টা করি প্রাইস একটু কম রাখতে, কিন্তু প্রোডাক্টটা ভালো দিতে। সবসময় জানি সবার সাধ্যের মধ্যে থাকে, তারপরে কিছু কাস্টমার থাকে যে আমার রেঞ্জ যাই হোক সমস্যা নেই, আপনি আমাকে সবচেয়ে হাই কোয়ালিটিটা দেন, তখন আমি তার মতো করে তৈরি করে, বললাম না যে কাস্টমাইজ করে দিই, তাদের ডিমান্ড অনুযায়ী তৈরি করে দিই। যেমন প্রথম থেকে আপনার শুরু হয় 500 টাকা থেকে পাউন্ড শুরু কেকের, তারপরে 2500-3000 টাকা পর্যন্ত আছে, সর্বোচ্চ কত পর্যন্ত? 3000 টাকা পর্যন্ত।
আচ্ছা, সামনেতে আরো ভালো হবে অবশ্যই আমরা আশা করছি। এই ক্ষেত্রে এই যে আপনার বিজনেস প্ল্যানিং স্টার্টিং থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রবলেম কোনটা মনে হয়েছে ফেস করতে, যে নারী হয়ে কাজ করাটা, নাকি সাপোর্টের জায়গা থেকে, নাকি কাস্টমার যে হ্যান্ডেল করার একটা ব্যাপার থাকে, কোন সেক্টরে মনে হয়েছে যে না এটা একটু বেশি টাফ? ফ্যামিলির সাপোর্ট থাকে তাহলে আসলে কোনো বাধাই বাধা কোনো বাধাই বাধে না। আমরা নারী, আমরা সবই পারি, আচ্ছা। চেষ্টা করলেই পারি। কিন্তু এখানে যদি ফ্যামিলি বাধাটা পড়ে তাহলে মানে একটু প্রবলেম হয়ে যায় আমার মনে হয় আর কি। আচ্ছা, কেক ছাড়া আর কোনো ফুড আইটেম নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? কারণ আমরা এখন কিন্তু দেখতে পারি যে কেকের সাথে সাথে ডেজার্টে অনেকে তো ফালুদাও পছন্দ করেন, ডেজার্টের আরও কিন্তু ভ্যারিয়েন্ট এসেছে যেটা আমরা 5 স্টার হোটেলগুলোতে দেখতে পাই বা ভালো হোটেলগুলোতে দেখতে পাই। এছাড়াও আপনার ব্যক্তিগতভাবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো একটা ডেজার্ট আইটেম নিয়ে অভিষেক ঘটানোর ইচ্ছা আছে কিনা? আমি নতুন কিছু শেখার ইচ্ছা আছে আর নতুন কিছু করার ইচ্ছা আছে এই বিষয়ে। আমি এগুলোর উপর আরো কোর্স করব। আচ্ছা, যেহেতু প্রফেশনাল ভাবে জিনিসটা আমি আরো আগে বাড়তে চাচ্ছি, বড় সড়ো ভাবে করতে চাচ্ছি, তো আরো অনেক কিছু আসলে শেখার তো কোনো শেষ নেই। আর অনেক কিছু শেখার বাকি আছে, শিখবো, নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। জি অবশ্যই ইনশাল্লাহ। এবং এই কেককে ঘিরে যত এত আয়োজন এবং এত কথা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি সুন্দর কেক রাখা আছে, যদি এটা দর্শকদেরকে আমরা এখন দেখাবো। আমাদের চায়ের চুমুকের অনুষ্ঠানের জন্য আপনি স্পেশালি নিয়ে এসেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটু কেকটি দর্শকদের দেখাতে চাই এবং কেকটি আমরাও আসলে খেতে চাই যে আসলে কেকটির টেস্টটা কেমন এবং কত ভালোবাসা যত্ন নিয়ে আমাদের জন্য আপনি নিয়ে এসেছেন। আপু খুবই চমৎকার একটি কেক দিয়েছেন আমাদের এটার জন্য, এবং আপনি আমাদের মাঝে আছেন সেটার জন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য, যাতে আগামীতে আপনার যে কেকের বিজনেসটা এবং ফুড নিয়ে যে বিজনেসটা এটা আরও এগিয়ে যাক, এবং আপনার যে চিন্তা ভাবনাগুলো আছে স্পেশালি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সেগুলো নিয়ে অনেক দূর এগিয়ে যান। ভালো থাকবেন আপু, সবসময় ধন্যবাদ আবারও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।